এসো, এখান থেকে চলে যাও। না মিজান, আমি যাব না। কেন যাবে না? কেন যাবে না তুমি এখান থেকে? তুমি কি কখনো ভেবেছো যে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার এই আম্মির কি হবে? কখনো তো আমার কথা ভাবো আদম। এই নাও, এই নাও, যাও। আর 3 দিন তুমি তোমার মুখ দেখাবে না। যাও, যাও আদম। আমি বুঝতে পারছি আপনি কেন উৎকণ্ঠায় ভুগছেন। একটাই সন্তান আপনার, তাই চিন্তা তো একটু হবেই। আর যখন একটা সন্তান হয় তখন নানা ধরনের দুশ্চিন্তা মনে ভিড় করে। অবাক হবেন না, আমি জানি যে এই কাজটা আদম খানই করেছে। আমি নিজের চোখে ওই আদম খানকে মতিকে তাড়া করতে দেখেছি। আর শুধু তাই নয়, যেভাবে ও মতির ওড়না জড়িয়ে হারেমে প্রবেশ করেছিল তারও প্রত্যক্ষদর্শী হলাম আমি। ও অন্য কেউ ছিল যে মতিকে অনুসরণ করে এখানে ঢুকে পড়েছিল। প্রমাণ তো আমার কাছেও আছে। একটা চিঠি পাওয়া গেছে ওর কাছে, যেখানে ও নিজের ভালোবাসার কথা বলেছে। খুব ভালো, চালটা ভালোই ছিল। আসলে জালালকে হারেমে আমিই পাঠিয়েছিলাম। চেয়েছিলাম যাতে জালাল তাকে হাতে নাতে ধরে যে হারেমে প্রবেশ করেছিল। তাহলে আদম খানকে ধরিয়ে দেওয়ার ষড়যন্ত্র আপনার ছিল? আমি আদম খানের নামটা বলিনি জালালকে। চাইলে অনেক কিছুই করতে পারতাম, আর এখনো করতে পারি। এই রহস্য আমি নিজের কাছেই রাখবো। কিন্তু শর্ত হলো আপনি আজীবন আমার আজ্ঞাবহ গোলাম হয়ে থাকবেন। আর যদি আমি আপনার কথা না মানি তাহলে? তাহলে আমি শাহেনশাহকে কি কি বলতে পারি তার কোনো ধারণাই নেই আপনার। আপনি শাহেনশাহকে গিয়ে এটা বলবেন যে আপনি আদম খানকে ওই মতির পিছনে দৌড়তে দেখেছেন? অবশ্যই। আপনি কি শাহেনশাহকে এটাও বলবেন যে আদম খান মতির ওড়না জড়িয়ে হারেমে প্রবেশ করেছিল? নিঃসন্দেহে। আপনি তো মালিকায়ে বেগম, আপনার ইচ্ছার বিরুদ্ধে কে কি করতে পারে? আপনি যান আর এক্ষুনি জালালকে গিয়ে সবকিছু বলে দিন। কিন্তু তারপরে কি হবে? তারপরে কি হবে সেটা আমি আপনাকে জানাচ্ছি। আমি জালালকে যতটা চিনি, উনি মতিবাইকে একটাও প্রশ্ন করবেন না, কিন্তু আপনাকে প্রশ্নে জর্জরিত করে দেবেন আর জিজ্ঞেস করবেন, যখন আপনি জানতেন এত কিছু তাহলে আগেই আদম খানের নাম নেননি কেন? এবার সন্দেহের তীর যাবে আপনার দিকে। সবকিছু জেনে শুনেও আদম খানকে আপনি আটকাননি কেন? দৃষ্টতা ক্ষমা করবেন বেগম সাহেবা, কিন্তু এটা তো নিশ্চয়ই জানেন যে জালালের কাছে কিছু গোপন করা বা সত্য না বলা বিশ্বাসঘাতকতার সমান হয়। আর আপনি আদম খানের নাম গোপন করে শাহেনশাহর বিরুদ্ধাচরণ করেছেন। আর একজন বিশ্বাসঘাতক কি সাজা পায় সেটা জানানোর কোনো প্রয়োজন নেই, কারণ আপনি অত্যন্ত বুদ্ধিমতী। না বেগম সাহেবা, আপনি এটা একদম ভাববেন না যে আমি আপনাকে ভয় দেখে নিজের সন্তানকে বাঁচানোর চেষ্টা করছি। চাইলে আপনি এক্ষুনি গিয়ে জালালকে সব সত্যি কথা বলে দিন। তারপরেও আদম খানের কিচ্ছু করতে পারবেন না আপনি, এই কথা দিলাম আমি। আর একটা কথা আমি আপনাকে জানিয়ে দিতে চাই যে আমি শুধুমাত্র মোগল সাম্রাজ্যের জন্যই কাজ করি। আর কেউ যদি আমার কাছে গোলামির প্রত্যাশা করে তাহলে সেটা তার সবচেয়ে বড় মূর্খামি হবে। খুদা হাফেজ। বড় আমি আদম খানকে কয়েকটা প্রশ্ন করতে চাই, তাই এখুনি ওকে দেওয়ানে খাসে হাজির হতে বলুন। আমাকে ক্ষমা করবেন শাহেনশাহ, আদম খান এখন আগ্রাতে উপস্থিত নেই।
দুদিন আগেই আগ্রা ছেড়ে চলে গেছে। আপনি আদমকে মথুরার বিদ্রোহ দমন করার জন্য পাঠিয়েছিলেন। তোমাকে আমি একটা কাজ দিতে চাই। জানতে পেরেছি মথুরাতে কেউ আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে। তুমি খোঁজ নিয়ে দেখো যে সে কে, যে আমাদের ঐতিহ্যকে নষ্ট করতে চাইছে। শাহেনশাহ, যদি কাল আদম হারেমে ছিল তাহলে আজ ও মথুরাতে থাকতে পারে না। আর এই ব্যাপারে অনুসন্ধান করা যেতেই পারে। সবচেয়ে দ্রুতগামী অশ্বারোহীকে আমি এক্ষুনি মথুরাতে পাঠিয়ে দিচ্ছি। অশ্বারোহী কাল সন্ধ্যের মধ্যে ফিরে আসবে, আর আমরা এটা জানতে পেরে যাব যে আদম খান মথুরাতে আছে নাকি নেই, মানে আদম অপরাধী কি অপরাধী নয়। আর যদি আদম খান অপরাধী হয় তাহলে আমি সবার সামনে একটা কথা দিচ্ছি শাহেনশাহ, যে আপনার সিদ্ধান্ত জানানোর আগেই আমি মহামাঙ্গা নিজের সন্তানের শিরচ্ছেদ করব। কিন্তু যদি আদম খান মথুরাতেই উপস্থিত থাকে, এই কথাটা প্রমাণিত হয়ে যাবে যে বেগম যোধার এই দাসী আমায় বদনাম করার জন্য মিথ্যে কথা বলছে। অবশ্যই এখনই কোনো দ্রুত অশ্বারোহীকে আদম খানের কাছে মথুরায় পাঠানো হোক। এ বিষয়ে কাল আমি সিদ্ধান্ত নেব। ততক্ষণ মতিবাইকে কারাগারে রাখা হোক। আপনি হিন্দুস্তানের শাহেনশাহ বেগম, আপনার এভাবে সামান্য একজন দাসীর জন্য দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করা আপনার সম্মানহানি করছে। আর তাছাড়া আপনি যাদের সামনে ওই সামান্য দাসীর জন্য ভিক্ষে চাইছেন তারা কিচ্ছু করবে না। হ্যাঁ, এটা হতে পারে আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। বেগম যোধা মরে যাওয়াটা খুবই সহজ, কিন্তু প্রতি মুহূর্তে মৃত্যুকে আশেপাশে অনুভব করাটা সহ্য সীমার বাইরে চলে যায়। যখন দেওয়ালের উচ্চতাটা একটু একটু করে বাড়তে থাকবে, তখন একটু একটু করে মতিবাইয়ের চারিদিকে মৃত্যুর ছায়া ঘনিয়ে আসবে। দেওয়ালের মধ্যেই বন্দী হয়ে গেলে এটা জরুরি নয় যে সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়ে যাবে। হতে পারে সবার আগে দম বন্ধ হয়ে আসবে, তারপর ওর শ্বাসকষ্ট হবে, হতে পারে ও জল চাইবে, কিন্তু ওর চারিদিকে শুধুমাত্র অন্ধকার। এটা বলা তো খুবই মুশকিল যে মতিবাই দম বন্ধ হয়ে মরবে নাকি জলের অভাবে নাকি ভয় পেয়ে। কিন্তু একটা ব্যাপার আমি নিশ্চিত বেগম যোধা, মতিবাই অবশ্যই মারা যাবে, একটু একটু করে, ধীরে ধীরে। এটা বিষ। মতিবাইয়ের জন্য শাস্তি পাওয়ার আগে মতিবাইকে শেষ ইচ্ছে জিজ্ঞেস করা হবে। আর যতটা দূর আমি জানি, মতিবাইয়ের শেষ ইচ্ছে হবে আপনার সাথে সাক্ষাৎ করা। তখনই এই বিষটা ওকে খাইয়ে দেবেন। বেগম যোধা এইভাবে দম বন্ধ হয়ে ধীরে ধীরে মরার চেয়ে এই বিষটা ওকে খাইয়ে দিন, যাতে ও সহজেই মরে যায়। ও আপনার খাস দাসী, আর আপনাদের জন্য এইটুকু তো আমি করতেই পারি। আপনি কেন এমন করছেন? কেন আমাদের এত কষ্ট দিচ্ছেন আপনি? পৃথিবীতে দু ধরনের মানুষ হয় বেগম যোধা। প্রথমত
যারা পিঁপড়েকে দেখেও তাকে ছেড়ে দেয়, এটা ভেবেও দেখে না যে ওই পিঁপড়েটা ঘুরে তাকে কামড়েও দিতে পারে। আর দ্বিতীয়, তারা হয় যারা পিঁপড়েকে দেখেই পিষে মেরে ফেলে। কারণ যদি পিঁপড়েকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে তো বিরক্তির কারণ হয়ে উঠতে পারে। আর এই মহামাঙ্গা ওই দ্বিতীয়র মধ্যেই পড়ে। আমার পথে যে কাটা হয়ে দাঁড়াতে চাইবে, আমি তার গোটা জীবনটাকেই কেটে ফেলে দিই। এই কথাটা যদি আপনিও আজীবন মনে রাখেন তাহলে তা আপনার জন্যও ভালো হবে বেগম যোধা।